প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমি তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা জানো যে আজকে আমাদের ক্লাসরুমে বসে থাকার কথা ছিল, ক্লাসরুমে ক্লাস করার কথা ছিল, কিন্তু আজকে আমরা বাড়িতে বসে আছি এবং অনলাইনে ক্লাস করছি। তো তোমরা এই যে সিচুয়েশন সেটা অবশ্যই আজ করতে পারো। সেজন্য আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাংলাদেশ সরকার যে সকল আইন কানুন তৈরি করেন সেগুলো তোমরা তার সাথে মেনে চলবে। আমি এই সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যে তারা তোমাদের জন্য একটা বড় একটা জায়গা তৈরি করে দিয়েছে, তোমাদের একটা সুযোগ তৈরি করে দিয়েছে যাতে তোমরা সেশন রেজাল্টের সম্মুখীন না হও এবং সঠিক সময়ে পরীক্ষা দিয়ে তোমরা তোমাদের শিক্ষার্থী জীবন শেষ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা মনোবিজ্ঞান বিভাগে পড়াশোনা করো এবং বর্তমানে মাস্টার্স প্রথম পর্বে আসো, তাদের জন্য আজকের এই ক্লাস। দেখো যে এর আগে আমি 8টা লেকচার দিয়েছি, এটা আমার 9ম নম্বর লেকচার। এই বিষয়ের নাম সাইকোলজিক্যাল টেস্টিং বা মনোবৈজ্ঞানিক পরীক্ষা এবং এই সাবজেক্টের কোড নম্বর 413409। আজকে আমরা যে অধ্যায় নিয়ে কথা বলবো সেই অধ্যায়ের নাম আইটেম অ্যানালাইসিস। আইটেম অ্যানালাইসিস নিয়ে আমরা 2 দিনে কথা বলবো। আজকে প্রথম দিন, আগামী দিন আবারও আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, যে মূল ক্লাসে যাওয়ার আগে আমি আমার পরিচয় দিয়ে নেই। দেখো যে আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। নিচে আমার মেইল আইডি আছে, তোমরা এই মেইল আইডির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো যে গত দিনের ক্লাসে আমরা গত 2টা লেকচারে আমরা যা শিখেছিলাম যে তথ্য বা নমুনা সম্পৃক্ত মৌলিক ধারণাবলী। এখানে সমগ্র নমুনা, তারপরে বিভিন্ন ধরনের ভ্রান্তি, নমুনায়ন প্রভৃতি বিষয়ে আমরা কথা বলেছিলাম। গবেষণা করতে গিয়ে নমুনার আকার কেমন হতে হয় সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। তারপরে দেখো যে অসম্পূর্ণ তথ্য যদি কোনো কারণে থেকে থাকে তাহলে সেটাকে কি করে সম্পূর্ণ করা যায় বা অন্যান্য অসুবিধার সম্মুখীন হলে আমরা কি করতে পারি সেই বিষয়। পরীক্ষামূলক অভিক্ষা, যে মূল অভিক্ষা প্রয়োগ করার আগে ছোট আকারে অভিক্ষা করা বা বড় গবেষণা করার আগে ছোট আকারে গবেষণা করাকেই আমরা বলি পরীক্ষামূলক অভিক্ষা বা পরীক্ষামূলক গবেষণা। আর এরপরে আমরা বলেছিলাম নমুনায়নের প্রকারভেদ। নমুনায়ন আমরা পড়েছিলাম 2 প্রকার, একটা কি যে সম্ভাবনা নির্ভর নমুনায়ন আর একটা নিঃসম্ভাবনা নির্ভর নমুনায়ন। সম্ভাবনা নির্ভরের মধ্যে আমরা ভাগ করেছিলাম 5টা, যদিও বলেছি আরো বেশি ভাগ থাকতে পারে, এবং নিঃসম্ভাবনা নির্ভর নমুনায়নের মধ্যে ভাগ করেছিলাম 5টা, যদিও আরো বেশি ভাগ থাকতে পারে। তো অবশ্যই তোমাদের নমুনায়নের প্রকারভেদগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই হলো যে এই জিনিসটাকে গুরুত্ব সহকারে পড়বা, তোমাদের যে কোনো পরীক্ষায় অবশ্যই অবশ্যই আসবে। তো আজকের এই ক্লাস শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারবো সেগুলো হলো এগুলো যে পদ বিশ্লেষণ, পদ বিশ্লেষণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা ও সীমাবদ্ধতা, পদের কঠিনতা, পদের কঠিনতা নির্ণয়ের পদ্ধতিসমূহ, পদের বিভূতিকরণ, পদ বৈশিষ্ট্যের বক্ররেখা, পদের কঠিনতা ও বিভূতিকরণের মধ্যে সম্পর্ক, পদ প্রতিক্রিয়া তত্ত্ব, দ্রুততা অভিক্ষায় পদ বিশ্লেষণ। যদিও আমরা একটা ক্লাসে এগুলো শেষ করতে পারবো না, তো আশা করি আমরা অর্ধেক পর্যন্ত আজকেই শেষ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা আজকের ক্লাসে চলে যাই। দেখো তো চল নিয়ন্ত্রণে ডান বাম বাম ডান কৌশলটি হলো দেওয়া আছে দৈবস্বয়ং।
এড্রিনাল অবস্থার ধ্রুবকতা, পূর্তি মূল্যায়ন। একটু ভালো করে খেয়াল করো তো, কোথায় জানি একটা বড় ধরনের গরমিল আছে। কোথায়? দৈবচয়ন, এড্রিনাল অবস্থার ধ্রুবকতা, প্রতিতুল্য মূল্যায়ন। তোমরা কি ফাইন্ড আউট করতে পেরেছো যে কোথায় একটা বড় ধরনের সমস্যা আছে? অথবা বলো তো যে কোন অপশনটা কেউ ভুল করেও টিক চিহ্ন দিবে না। ধরলাম আমি জানি না, তারপরে মনে করবো যে এটা কারেক্ট হতে পারে, এটা কারেক্ট হতে পারে, এটা কারেক্ট হতে পারে, কিন্তু এটা একদম কারেক্ট হবে না। মানে এখানে কেউ ভুল করেও টিক চিহ্ন দিবে না। দিবে কি বলো? দিবে না। তাহলে দেখো যে চল নিয়ন্ত্রণের কৌশল কিন্তু দৈবায়নও এটা চল নিয়ন্ত্রণের কৌশল, অবস্থার ধ্রুবকতাও হয়, প্রতিতুল্য মূল্যায়নও হয়। কিন্তু এই এড্রিনালটা কি? এক ধরনের হলো গ্রন্থি। তাহলে এই জায়গাতে কি এটা হলো বেশ বেমানান। তাহলে অবশ্যই প্রশ্ন তৈরি করার ক্ষেত্রে আমাদের একই ধরনের জিনিস হলো দিতে হবে। বেমানান জিনিস বা সংগতিপূর্ণ জিনিস নয়, সেটা কোনোভাবেই এখানে আসা যাবে না। এরপরে দেখো যে প্রত্যক্ষণ সুনিশ্চিতকরণে উদ্দীপক উপাদান কোনটি? সাদৃশ্য, নৈকট্য, ভাগপূরণ, উপরের সবগুলো। তাহলে আবারও তোমরা লক্ষ্য করো, সাদৃশ্য, নৈকট্য, ভাগপূরণ, উপরের সবগুলো। এখানে একটা বড় সমস্যা এখানেও একটা আছে, সহজেই কিন্তু যে কেউ অ্যান্সার করতে পারবে। তাহলে বড় সমস্যাটা এখানে কি? উপরের সবগুলো। তোমাদের আমি গত ক্লাসে বলেছিলাম কোনোভাবেই উপরের সবগুলোই সঠিক বা উপরের কোনোটি নয়, এই ধরনের প্রশ্ন কিছুতেই করা যাবে না। তাহলে এটাও কিন্তু একটা প্রশ্নের দুর্বলতা। তাহলে এই জিনিসগুলো আমরা বিচার বিশ্লেষণ করে পদ বিশ্লেষণ করতে পারি। আর পদ বিশ্লেষণের কাজই হলো এইরকম পদ বা প্রশ্নের সীমাবদ্ধতা, দুর্বলতা খুঁজে বের করা। দেখো কোনটি একক বুদ্ধি অভিক্ষা? আর্মি আলফা অভিক্ষা, আর্মি বিটা অভিক্ষা, ওটিস মানসিক সামর্থ্য অভিক্ষা, উপরের কোনটি নয়। দেখো এখানেও একটা হলো বড় জায়গার দুর্বলতা আছে কি? উপরের কোনটি নয়। কিছুক্ষণ আগে যে বললাম যেটা উপরের সবগুলি সত্য বা উপরের কোনটি সত্য নয়, এই জিনিসটা আর কি এখানেও। তাহলে যখন তোমরা শিক্ষকতার পেশায় আসবা এবং এই ধরনের প্রশ্ন কিছুতেই কিন্তু করা যাবে না, অবশ্যই হলো যে এটা মানে প্রশ্নের বা অভিক্ষার বা পদের বড় ধরনের দুর্বলতা। এরপরে দেখো যে সুমন ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ প্রভৃতি সমাজবিরোধী কাজে লিপ্ত হয়ে বিপুল অর্থের মালিক হয়েছেন। সুমনের আচরণকে মনোবিজ্ঞানের ভাষায় কি বলে? দেখো যে আবার পড়ি আমরা, সুমন ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ প্রভৃতি সমাজবিরোধী কাজে লিপ্ত হয়ে বিপুল অর্থের মালিক হয়েছে। আচ্ছা, প্রথা বিরোধিতা, অভিযোজন, আগ্রাসন, নির্দেশ। আমি নিচের জিনিসে না আসি, নিচের জিনিস আমার আলোচনা করার কোনো দরকার নাই, উপরের জিনিসটাই আমি আলোচনা করি। তাহলে ছিনতাই, চাঁদাবাজি এগুলো করে কি হওয়া যায়? বিপুল অর্থের মালিক হওয়া যায়। আচ্ছা, এই প্রশ্নের মাধ্যমে, উদ্দীপকের মাধ্যমে আমাদের কাছে কি মেসেজটা এসেছে বলতো? আসলে একটা খারাপ মেসেজ এসেছে, খারাপ কাজ করেও অর্থে বুদ্ধির মালিক হওয়া যায়। তাহলে শিক্ষার্থীদের মাথায় কিন্তু এটাই ঢুকে যাবে যে খারাপ কিছু করেও টাকা পয়সার মালিক হওয়া যায়। সুতরাং এই যে খারাপ কিছু ধারণা যেটা দিয়ে দেয় আমাদেরকে, সেই জিনিসটা কোনোভাবেই আমাদের প্রশ্নপত্রে আসতে পারবে না। কারণ প্রশ্নপত্রে আসলে কি হবে? এটা শিক্ষার্থীদের ওই ধরনের মূল্যবোধ বা আচরণ তৈরি করতে সাহায্য করবে। তো যদি এরকম যদি থাকতো এরপরে যে এটা দেওয়া থাকলো, তারপর দেওয়া থাকলো যে কিন্তু পুলিশ তাকে ধরে এবং তার হলো যাবজ্জীবন কারাদণ্ড ভোগ হয় এবং আইনের চোখ কেউ ফাঁকি দিতে পারে না। যদি প্রশ্নটা যদি এরকম যদি হতে পারতো যে যেই খারাপ কাজ করতে যাবে সে হলো অবশ্যই শাস্তি পাবে, তবে কিন্তু এখানে সমস্যা কিন্তু থাকতো না। ওকে, তাহলে এই প্রশ্নের হলো কি করছে? নৈতিকতা বিরোধী কিছু কাজ হাইলাইট করার চেষ্টা করেছে। সেই জন্য আমরা এই প্রশ্নটাকেও ভালো প্রশ্ন বা এই পদটাকেও ভালো পদ বলছি না। হাইপোথ্যালামাসের
কোনটির অংশ? দেখো, মস্তিষ্কের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের, সম্মুখ মস্তিষ্কের স্নায়ুতন্ত্রের। সমস্যাটা কোথায়? প্রশ্ন ঠিক আছে, মানে উদ্দীপক ঠিক আছে, কিন্তু অপশনগুলো হাইপোথ্যালামাস মস্তিষ্কের অংশ, ওকে। কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের, ওকে। সম্মুখ মস্তিষ্কের, ওকে। স্নায়ুতন্ত্রের, ওকে। তো সত্যিকার অর্থে এটা কিন্তু চারটেরই কিন্তু সঠিক অ্যান্সার, মানে ক খ গ ঘ এই চারটে অপশনই কিন্তু এখানে সঠিক। তাহলে এইরকম কোনো প্রশ্ন করা যাবে না। প্রশ্ন করলে শিক্ষার্থীদের মাথা গরম হয়ে যাবে এবং তারা হলো পরবর্তী প্রশ্নগুলোর অ্যান্সার, সহজ প্রশ্নের অ্যান্সার কিন্তু সঠিকভাবে করতে পারবে না। এর আগে একটা তোমাদের উদাহরণ দিয়েছিলাম যে রহিমের বাড়ি কোথায়? বাংলাদেশে, রাজশাহী বিভাগে, রাজশাহী জেলায়, রাজশাহী শহরে। এখন সত্যিকার অর্থে রহিমের বাড়ি হলো রাজশাহী শহরে, কিন্তু উত্তর আমি কি বললাম? বাংলাদেশে। রহিমের বাড়ি তো বাংলাদেশে, রাজশাহী শহর মানে বাংলাদেশ। রাজশাহী বিভাগে এটাও সত্য, রাজশাহী জেলা এটাই সত্য, রাজশাহী শহরে এটাও কিন্তু সত্য। এই প্রশ্নটা, এগুলোকে বলা হয় ইনক্লুসিভ। তো এই ধরনের প্রশ্নপত্র করা কোনোভাবেই ঠিক হবে না। করলে কি হবে যে প্রশ্নের মান কিন্তু থাকবে না। সেই জন্য টেস্টগুলোকে এতই বেশি বিচার বিশ্লেষণ মানে পদ বিশ্লেষণ করে করা হয়, যাতে এই ধরনের কোনো সমস্যায় না থাকে। এখন আমরা জেনে নিব পদ বিশ্লেষণ, আইটেম অ্যানালাইসিস। পদ বিশ্লেষণ কি? যে পদ বিশ্লেষণ হলো এমন কতগুলো গাণিতিক কৌশলের প্রয়োগ যেগুলোর মাধ্যমে একটি মনোবৈজ্ঞানিক অভিক্ষার জন্য যথার্থ ও উপযুক্ত পদসমূহ নির্বাচন করা যায়। তাহলে কি? এটা একটা গাণিতিক কৌশল। ওকে। মনোবৈজ্ঞানিক অভিক্ষার জন্য সাইকোলজিক্যাল টেস্ট যথাযথ উপযুক্ত পদসমূহ মানে প্রশ্নসমূহ নির্বাচন করা যায়। আবার কি? ভালো পদ নির্বাচন করার কৌশলকে পদ বিশ্লেষণ বলে। তো কোনো একটি অভিক্ষাকে যথার্থ ও নির্ভরযোগ্য হতে হলে অভিক্ষার অন্তর্গত পদগুলোকে যথার্থ ও নির্ভরযোগ্য হতে হয়। তাহলে একটা অভিক্ষাকে যদি আমরা ভালো অভিক্ষা চাই, যথার্থ অভিক্ষা, নির্ভরযোগ্য অভিক্ষা, তাহলে তার অন্তর্গত পদগুলোও কিন্তু যথার্থ এবং নির্ভরযোগ্য হতে হয়। আর এই নির্ভরযোগ্য এবং যথাযথ হতে হলে অবশ্যই আমাদেরকে পদ বিশ্লেষণ করে ভালো ভালো পদগুলো বেছে নিতে হবে। দেখো যে অভিক্ষার পদগুলো এমন হতে হবে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের নিম্ন ক্ষমতা সম্পন্ন ব্যক্তিদের থেকে পৃথক করতে পারে এবং অভ্যন্তরীণ বা বাহ্যিক মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ হয়। তাহলে আমরা অভিক্ষা কেন ব্যবহার করি বা পরীক্ষা আমরা কেন নেই অথবা পরীক্ষা তোমরা কেন দাও? মূলত এখানে যে উচ্চ ক্ষমতা সম্পন্ন যাদের বুদ্ধি, ব্যক্তিত্ব, এই জিনিসগুলো উচ্চ এবং নিম্নদের মধ্যে যেন পার্থক্য করা যায়, ভালো মন্দের মধ্যে যেন পার্থক্য করা যায়। কে পাস করবে, ফেল করবে সেটা কোনো করা যায়, কে বেশি মার্ক পাবে, কম মার্ক পাবে, এটা যেন পার্থক্য করা যায় এবং এর অভ্যন্তরীণ বা বাহ্যিক মানদণ্ডগুলো যেন সঙ্গতিপূর্ণ হয়। আরও একটা সংজ্ঞা দেখো যে পদ বিশ্লেষণ হলো এমন একটি কৌশল যার মাধ্যমে পদের কঠিনতা, বিবিধীকরণ, অন্তর্নিহিত সামঞ্জস্য যাচাই করা যায়। তাহলে এখানে দেখো তিনটে কিন্তু গুরুত্বপূর্ণ কথা এখানে বলা হয়েছে যে পদের কঠিনতা, এটা আমরা একটু পরে করব, বিবিধীকরণ, অন্তর্নিহিত সামঞ্জস্যতা। এই জিনিসগুলো যখন আমরা যাচাই বাছাই করতে পারবো সেই কৌশলটাকে আমরা বলছি পদ বিশ্লেষণ। আরও কয়েকটা সংজ্ঞা আমরা জেনে নেওয়ার চেষ্টা করি যে পদ বিশ্লেষণ হলো এমন একটি পদ্ধতি যার মাধ্যমে অভিক্ষার উপযোগী পদগুলো পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা যায়। তাহলে এখানে বলছি যে যতগুলো পদ বা প্রশ্নগুলো আছে সেগুলোকে পৃথক পৃথকভাবে বিশ্লেষণ করা যাবে। একজন বিজ্ঞানী এই কেনের আমরা একটা সংজ্ঞা পড়ে নেই যে পদ বিশ্লেষণ হলো এমন একটি প্রক্রিয়া যা সম্পর্ক অভিক্রিয়াকে এবং অভিক্ষার গুণগত মান যাচাই করার জন্য প্রতিটি পদের জন্য একটি প্রতিক্রিয়ার বিশ্লেষণ করা। তো পদ বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করে যেগুলো উপযুক্ত পদ তা রাখা হয় এবং নিম্নমানের অনুপযুক্ত পদগুলো বাদ দেওয়া হয়। তাহলে পদ বিশ্লেষণ করি আমরা কেন? ভালো ভালো পদগুলো বাছাই করে নেই এবং যেগুলো নিম্নমানের পদ, যেগুলো উপযুক্ত নয়, সেগুলোকে আমরা অভিক্ষা থেকে বাদ দিয়ে দেই। আইটেম অ্যানালাইসিস ইজ অ্যান অ্যাপ্রোচ, মানে এটা একটা পদ্ধতি বা প্রক্রিয়া হুইচ ওভারস এ ওয়াইড ভ্যারাইটি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তাহলে একটা বড় ধরনের
পরিসংখ্যানিক বিশ্লেষণ অফ পারপোজ অফ ইমপ্রুভিং এ টেস্ট, কি একটা টেস্টকে ইমপ্রুভ করার উদ্দেশ্যে এক্সামিনার কুইজ অ্যান্ড আদার্স মেন্টাল মেজারমেন্ট ডিভাইস, এটা পরীক্ষার জন্য হতে পারে, পরীক্ষা হতে পারে, কুইজ হতে পারে, অথবা অন্য অন্য যে কোনো মেন্টাল মানে মানসিক ক্ষমতা পরিমাপ করার জন্য প্রশ্নপত্র হতে পারে। এখন আমরা জেনে নিব যে পদ বিশ্লেষণ আমরা কেন করি। পারপোজ অফ আইটেম অ্যানালাইসিস, যে পদের কঠিনতার মাত্রা নির্ণয়। যে কোনো পদের কঠিনতার মাত্রা হলো ওই পদের সঠিক উত্তর প্রদানের শতকরা হার অনুপাত। অনুপাত যত কম হয় পদটি তত কঠিন হবে। তাহলে কি, ওই পদের সঠিক উত্তর প্রদানের শতকরা হার, তাহলে 5% মানে কি, হার তো এটা 5% মানে কি, 5% মানে হলো 5/100, 5/100। এর অর্থ যদি আমরা এইভাবে বলি যে 100 জনের মধ্যে 5 জন সঠিক করেছে, সম্ভব তো, 100 জন পরীক্ষার্থী ছিল, 5 জন সঠিক করেছে। অথবা তোমরা এটাকে যদি কাটতে পারো, 500 কে 5, 5×100, তাহলে কি হলো 1/20। তাহলে আমরা বলতে পারি যে 20 জন পরীক্ষার্থীর মধ্যে 1 জন পরীক্ষার্থী হলো সঠিকভাবে অ্যান্সার করতে পেরেছে বা পাস করতে পেরেছে। তাহলে পদ সহজ না কঠিন? অবশ্যই হলো কঠিন। অনুপাত যত কম হবে, অনুপাত কিন্তু কম, তাহলে পদটি তত হলো কঠিন হবে। আচ্ছা, পদের বিভূতিকরণের মাত্রা নির্ণয়। ব্যক্তির মধ্যে পার্থক্য নির্ণয়ের ক্ষমতা, এটাই হলো পদের বিভূতিকরণের মাত্রা। যে অভিক্ষেত্রের মধ্যে পারদর্শিতা পরিমাপের ক্ষমতাকে বিভূতিকরণের ক্ষমতা বলে। তাহলে একটা ব্যক্তির সাথে আর একটা ব্যক্তির পার্থক্য কিরূপ সেটা। তাহলে পদের কঠিনতা মাঝারি মানের হলে পদের বিভূতিকরণের মান সবচেয়ে বেশি হয়। তাহলে পদের কঠিনতা কেমন হতে হবে? মাঝারি মানের। মাঝারি মানের হলে কি হবে? বিভূতিকরণের মান বেশি হবে। আসলে আমাদের পদ বিশ্লেষণ করার দরকারটা কি? সবাইকে ফেল করানোর জন্য, সবাইকে পাস করানোর জন্য না, কোনোটাই কিন্তু নয়। তাহলে পদের এমনভাবে পদগুলো তৈরি করতে হবে যেন প্রায় সবাই 50% মার্ক পায়, কিন্তু আবার 80-90% মার্ক যেন যারা সত্যিকারে ভালো স্টুডেন্ট তারাই যেন হলো পায়। আবারও বলি, যারা এমনিতে হলো 40-50 মার্ক কিন্তু সবাই পাওয়ার প্রশ্নগুলো করা হয়, খেয়াল রাখা হয় যে সবাই যেন 40-50 মার্ক পায়। কিন্তু যারা ভালো, সত্যিকারে ভালো, তারাই কিন্তু 80-90 মার্ক পেতে পারে, সবাই কিন্তু নয়। তাহলে পদের বিভূতিকরণের মাত্রা, পদ কিন্তু এইভাবেই ভালো মন্দের মধ্যে ভাগ করতে পারে। এবার দেখো যে পদ বিশ্লেষণের উদ্দেশ্য আরো আছে, যে পদের যথার্থতা নির্ণয়। যে পদসমূহ কঠিন হলেই চলবে না, পদসমূহকে যথার্থ হতে হবে। পদকে যথার্থ করার জন্য পদ বিশ্লেষণ করা হয়। তাহলে একটা পদ ঠিক কিনা, যে বুদ্ধি পরিমাপ করতে গিয়েছি, ওই প্রশ্নপত্রটা বুদ্ধি পরিমাপ করে কিনা, অথবা আমরা অন্য কাজ ব্যক্তিত্ব পরিমাপ করতে গেছি, ব্যক্তিত্ব পরিমাপ করে কিনা, এই জন্য কিন্তু হলো দরকার। অন্তর্নিহিত গঠনগত ত্রুটি নির্ণয়। যে পদের গঠনগত ত্রুটি নির্ণয় করা, যেমন শব্দায়ন ঠিক আছে কিনা, প্রশ্নের ধরন ঠিক আছে কিনা, এমসিকিউ না রচনামূলক, এটা বিকর্ষণকারী পদগুলো ঠিক আছে কিনা, ডিস্ট্রাক্টরগুলো ঠিক আছে কিনা, বিকল্প উত্তরগুলো নিম্ন স্কোরধারীদের বেশি আকর্ষণ করতে পারে। যারা হলো কম স্টুডেন্ট, এমনভাবে সঠিক অ্যান্সারের বাইরে যে আর 3টে অপশন আছে, ধরলাম ক কারেক্ট, কিন্তু খ, গ, ঘ যে আছে, এমনভাবে তৈরি করতে হবে যারা হলো কম ভালো স্টুডেন্ট না, তাদেরকে যেন আকর্ষণ করতে পারে ভুল বেশি করে। এরকম করে কিন্তু অন্তর্নিহিত ত্রুটিগুলো কিন্তু নির্ণয় করা সম্ভব। তো পদের সংখ্যা কমিয়ে আনা। পদ বিশ্লেষণের উদ্দেশ্যে আমরা কিন্তু পদের সংখ্যা কমিয়ে আনতে পারি। যখন তুমি অভিক্ষা তৈরি করতে যাবা, ধরো যে তুমি হলো অভিক্ষায় 20টি পদ রাখতে চাও, তাহলে তোমাকে প্রথমত পদ বাছাই করে নিতে হবে 40 থেকে 60টি। তাহলে পদ বিশ্লেষণ করে করে আস্তে আস্তে তোমার পদের সংখ্যা কমিয়ে নিয়ে আসতে হবে, এবং ওই যতটা তুমি রাখতে চাও ততটাই রাখতে হবে, 20টা। তো এইভাবেই কিন্তু পদের সংখ্যা কমিয়ে এনে ভালো পদটাকে বাছাই করা হয়, খারাপ পদটাকে বাদ দিয়ে দেওয়া হয়। এবার দেখো পদের নির্ভরযোগ্যতা ও যথার্থতার মান বৃদ্ধি করা। তাহলে এটা হলো এমন একটা ব্যাপার যে এর সাথে আমরা নির্ভরযোগ্যতার মান বৃদ্ধি করতে পারি, যথার্থতার মানে হলো বৃদ্ধি করতে পারি। তো
পদ বিশ্লেষণ করে করে কিন্তু এই কাজটা হলো করা সম্ভব, যে আমার যথার্থতার মান নাই, নির্ভরযোগ্যতার মান নাই, তাহলে আমাকে নতুন পদ বাছাই করে আবার হলো গবেষণা করে এর মান বাড়াতে হবে। এবার আমরা জেনে নিব পদ বিশ্লেষণের প্রয়োজনীয়তা। তাহলে আমরা কেন পদ বিশ্লেষণ করব, এর গুরুত্ব কি, এর প্রয়োজনীয়তা কি, সেই জিনিসগুলো আমরা এবার জানার চেষ্টা করি। ইম্পর্টেন্স অফ আইটেম অ্যানালাইসিস। পদ বিশ্লেষণ ছাড়া ভালো অভিজ্ঞতা তৈরি সম্ভব নয়। যে পদের অন্তর্নিহিত মান উন্নয়নের জন্য, যে এর কি অন্তর্নিহিত মান ঠিক আছে কিনা সেটা জানার জন্য, নিম্নমানের পদ বাতিল করার জন্য, ভুল ত্রুটি নির্ণয় করার জন্য, পদের বিভূতিকরণ মাত্রা নির্ণয় করার জন্য, পদের কঠিনতার মান নির্ণয় করার জন্য। এই যে একটা অভিজ্ঞতা, এটা সহজ না কঠিন সেটা কিন্তু অবশ্যই আমাদের জানা উচিত। দেখো যে ভর্তি পরীক্ষা বা চাকরির ক্ষেত্রে আমি বলছি যে কঠিন মানের প্রশ্নপত্র দেওয়া উচিত, যাতে আমার তো ওখানে অল্প জন লাগবে। পরীক্ষা তো দেয় হলো 1 লাখ, চাকরি পাই তো কত 500, তাহলে ওক্ষেত্রে কি লাগবে, কঠিন ধরনের প্রশ্ন লাগবে। অথবা 5 লক্ষ হলো পরীক্ষা দিল, অ্যাডমিশন টেস্ট ঢাকা ইউনিভার্সিটিতে, চান্স পাবে কতজন, 5000, তাহলে প্রশ্নপত্র সহজ হয়ে তো লাভ নাই, আমার তো লাগবে 5000 জন। ওকে, তাহলে পদের কঠিনতা বা প্রশ্নপত্র কেমন কঠিন, পদের কঠিনতা অনুসারে পদ সাজানোর জন্য। দেখো যে প্রশ্নপত্রে যদি প্রথমটাই যদি কঠিন কোনো প্রশ্ন দেওয়া থাকে, তাহলে কিন্তু শিক্ষার্থীদের পরীক্ষার রুমে গিয়ে কনফিডেন্স লেভেল কিন্তু হঠাৎ করে নেমে যায়। তাহলে প্রশ্নগুলো কেমন করে সাজাতে হয়, আস্তে আস্তে কঠিন, সহজ থেকে আস্তে আস্তে কঠিন, তাহলে কি কনফিডেন্স বাড়ে, দেখা যাবে যে সে ভালো বেশি স্কোর তোলার তুলতে পারবে। আর প্রথমেই যদি এরকম হয় যে ও জানেই না এমন কঠিন, ওই কঠিনের পিছনে মাথা খাটাতে 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 অবস্থা শেষ। এক এমসিকিউর 1 মার্কের জন্য কত সেকেন্ড টাইম বরাদ্দ জানি, 36 সেকেন্ড। তো ও হলো 36 সেকেন্ড কেন, হাফ মিনিট কেন, ও 5-6 মিনিট ওই খেয়ে ফেলছে, মাথা হয়েছে গরম, পরে সহজ প্রশ্ন মনে হয় কঠিন, এইভাবে কিন্তু লস হয়। সেই জন্য তোমাদেরকে আমি বলবো পরীক্ষা দেওয়ার সময় যে সাবজেক্টটা তোমরা সহজ মনে করো, বাংলা মনে করলে বাংলা আগে দেখাবা, সাধারণ জ্ঞান মনে করলে সাধারণ জ্ঞান, অথবা যে সাবজেক্টটা সহজ মনে করো সহজটা আগে দেখাতে হয়, পরে কিন্তু কঠিনে যেতে হয়। আর কঠিন পদ যদি আগে দেখাতে যাও, ইংরেজি বা গণিত, মাথা হবে গরম, আর কোনো মাথা কাজ করবে না। দেখবা যে তোমার যে বন্ধুটা কম পারতো সে পেয়েছে চান্স, আর তুমি ভালো করার পরও তোমার চান্স আর নাই। সেই জন্য আমাদের অভিজ্ঞতা তৈরি বা প্রশ্নপত্র তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে সহজ প্রশ্নগুলো আগে, আর আস্তে আস্তে হলো ধীরে ধীরে কঠিন প্রশ্ন। এবার দেখো যে অভিজ্ঞতা নির্ভরযোগ্যতা যথাযথ ঠিক রাখার জন্য ঠিক আছে কিনা সেটা হলো আমরা পদ বিশ্লেষণের মাধ্যমে জানতে পারি, সর্বোৎকৃষ্ট পদগুলো বাছাই করার জন্য। আমরা এই কারণে হলো পদ বিশ্লেষণ করে থাকি। দেখো এই জিনিসগুলো কিন্তু এর আগেও আমরা কিন্তু পড়লাম, তো ওই কাছাকাছি জিনিস তোমরা একটা জিনিস পড়ি একটা জিনিস কিন্তু লিখে দিতে পারবে। দেখো যে পদ বিশ্লেষণের কিছু সীমাবদ্ধতা আছে। দেখো যে কোথায় কোথায় আমরা পদ বিশ্লেষণ করতে পারি না বা কোথায় কোথায় আমরা সমস্যায় পড়ি। যে অভিজ্ঞার পদগুলো দুর্বল হলে পদ বিশ্লেষণের মাধ্যমে উচ্চমানের পদ তৈরি করা সম্ভব নয়। তোমাকে কিছুক্ষণ আগে আমি বললাম যে ধরো যে তুমি একটা অভিজ্ঞতা তৈরি করতে চাচ্ছ, কটা পদ থাকবে, 20টা। তো তোমাকে নিতে হবে কত, প্রথমত 60টার মতো, আর এটাকে আস্তে আস্তে বিশ্লেষণ করে কমিয়ে কমিয়ে আনতে হবে 20টাতে। কিন্তু তোমার এই 60টা পদেই হলো সবগুলোই দুর্বল, এই 60টার সবগুলোই হলো কি দুর্বল। তুমি যতই বিচার বিশ্লেষণ করো না কেন, এই 20টায় তুমি কিন্তু দুর্বলই পাবা, তুমি কিন্তু উচ্চমানের পদ কিন্তু আর পাবা না। তাহলে এই 60টাই তোমার কমপক্ষে, 60টার মধ্যে কমপক্ষে 40টা উচ্চমানের পদ থাকলে তুমি ভালো মানের 20টা পদ পেতে পারো। যে অভিজ্ঞার আদর্শ মানদণ্ড না থাকলে পদের নির্ভরযোগ্যতা যথাযথ সম্পর্কে সঠিক তথ্য জানা যায় না। তো অভিজ্ঞার একটা আদর্শ মানদণ্ড থাকে। এই যে আমরা যে 1 কেজি চাল মাপি, কেমন করে মাপি, তাহলে একদিকে একটা বাটখা থাকে, একটা হলো তুলনা করার জন্য কিছু থাকে, সেই জন্যই তো আমরা হলো এইদিকে মাপতে পারি যে এটা 1 কেজি না কত কেজি। তাহলে এখানে যদি একটা মানদণ্ড না থাকে আমার, মানে কার সাথে আমি তুলনা করবো সেটাই যদি আমার না থাকে, তাহলে তো আমরা নির্ভরযোগ্য না যথাযথ এই কথাগুলো কিন্তু বলতে আমরা পারবো না। তাহলে অবশ্যই অনেকগুলো মানুষের উপর অ্যাপ্লাই করে এর একটা মানদণ্ড থাকা খুব জরুরি।
এবার কি পদ বিশ্লেষণ সঠিক পদ্ধতি ব্যবহার না করলে, দেখো পদ বিশ্লেষণ করার জন্য অনেক পদ্ধতি আছে যেগুলো আমরা পরে পড়বো, আজকের বা আগামী দিনের ক্লাসে পড়বো। সকল জিনিস কিন্তু এক পদ্ধতি দিয়ে কিন্তু পরিমাপ করা যায় না। যেমন মনোবিজ্ঞানে তোমাদের কিছু পদ্ধতির কথা বলি, তোমরা জানো এগুলো: পরীক্ষণ পদ্ধতি, পর্যবেক্ষণ পদ্ধতি, জরিপ পদ্ধতি, এই যে সাক্ষাৎকার পদ্ধতি, এই পদ্ধতি, অন্তর্দর্শন পদ্ধতি আছে না। এখন প্রতিটা গবেষণার উদ্দেশ্য, লক্ষ্য এবং কাজ কারবার কিন্তু ভিন্ন ভিন্ন। তো এখানে কিন্তু পদ বিশ্লেষণের পদ্ধতি কিন্তু ভিন্ন ভিন্ন। তুমি কোন ধরনের টেস্ট ব্যবহার করতে যাচ্ছ আর তুমি কিভাবে বিশ্লেষণ করছো এটা জানা কিন্তু খুব জরুরি। এইভাবে কিন্তু সঠিকভাবে জেনে কিন্তু আমরা পদ বিশ্লেষণ ভালোভাবে করে ভালো পদ নির্ণয় করতে পারি। এবার পদের কঠিনতা কি আমরা জানবো। কিছুক্ষণ আগে বলছিলাম যে পদের কঠিনতা আমরা জানার চেষ্টা করবো, যে কোন পদের কঠিনতার মাত্রা হলো ওই পদের সঠিক উত্তর প্রদানের শতকরা হার। তাহলে শতকরা কতজন সঠিক উত্তর প্রদান করেন সেটাই হলো ওই পদের কঠিনতা। পদের কঠিনতা পরিমাপের সবচেয়ে দুই পদ্ধতি হলো সঠিক উত্তর প্রদানকারী পরীক্ষার্থীদের অনুপাত। কিছুক্ষণ আগে আমরা বলছিলাম যে সঠিক উত্তর পরীক্ষা দিল 100 জন, সঠিক উত্তর দিল কতজন, ধরলাম 50 জন। এই যে এটা কিন্তু একটা অনুপাত, কিন্তু 50:100। তো এই তো অনুপাত যত কম হবে পদটি তত কঠিন হবে। তাহলে এখানে কাটাকাটি করলে কত হবে? 5 × 10, 1:2। তার মানে একটা ভালো একটা অনুপাত। তো কোনো একটি পদের মোট উত্তরদাতা 100 জন আর সঠিক উত্তরদাতা 50 জন, এদের অনুপাতকে কি বলে? পদের কঠিনতা। ওকে, তাহলে মোট উত্তরদাতা এবং সঠিক উত্তরদাতার অনুপাতকে আমরা বলছি পদের কঠিনতা। পদের কঠিনতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? পি দ্বারা প্রকাশ করা হয়। যেমন কোনো পদের মোট উত্তরদাতা 100 জন, তাদের সঠিক উত্তরদাতা 50 জন, পদের কঠিনতা হলো 0.50। তো এইভাবে পদের কঠিনতা কি দিয়ে? পি দ্বারা। এটা হলো 0.50, মনে রাখো একটু। অথবা কোনো পদের মোট উত্তরদাতা 100 জন, তাদের মধ্যে ক অপশনে 25 জন, খ অপশনে 30 জন, গ অপশনে 40 জন, ঘ অপশনে 5 জন উত্তর দিল। তোমরা এবার বলার চেষ্টা করো কোন পদের অপশনগুলোর কঠিনতা কত। এরপরে হলো কোন অপশনটি কঠিন, কোন অপশনটি সহজ। তাহলে কোন পদের অপশনগুলো কত কঠিন? তাহলে বলো তো, 25, 30, 40, 50। তাহলে প্রথমটাতে হলো কি 25/100, তারপরে একটা হলো 30/100, তারপরটা হলো 40/100, আর সবার শেষেরটা হলো 5/100। বলো কোন অপশনটা সঠিক, মানে সহজ? এটা নিশ্চয়ই গ। আর কোনটা হলো কঠিন? এটা। তাহলে ভাগ করলে কত আসবে? এখানে 0.25, 0.30, 0.40, আর এটা কত আসবে? 0.05। ওকে, এগুলো হলো আমরা কি পাইলাম? পি এর মান। প্রশ্নটি বা পদটি কি সহজ ছিল যে পদের কঠিনতা সর্বোচ্চ মান 1 হতে পারে আর সর্বনিম্ন মান হতে পারে 0। তাহলে জেনে নাও। তাহলে পদের কঠিনতা সর্বোচ্চ মান হতে পারে 1 আর সর্বনিম্ন মান হতে পারে 0। 1 মানে হলো কি? সহজ। 1 যদি হয় প্রশ্নপত্র কি? সহজ। আর 0 মানে কি? কঠিন। 0 মানে কি? কঠিন। তাহলে পদের কঠিনতার মান যদি 1 হয় তাহলে প্রশ্নপত্র কি ছিল? সহজ। আর পদের কঠিনতার মান যদি সর্বনিম্ন হয় তাহলে প্রশ্নপত্র ছিল কঠিন। 1 মানে হলো সবাই উত্তর দিয়েছে, আর 0 মানে হলো কেউ উত্তর দিতে পারেনি। তাহলে 1 এর দিকে যদি মান থাকে তাহলে বলবো প্রশ্নপত্র কঠিনের দিকে ছিল, আর 0 এর দিকে থাকলে বলবো আমরা সহজের দিকে ছিল। তো পদের কঠিনতার মান দেখো, যদি 0.8 থেকে 1 থাকে তাহলে আমরা বলবো যে সহজ মানের পদ, 0.2 থেকে 7-9 পর্যন্ত মধ্যম মানের, আর 0 থেকে
0.19 থাকলে যদি এরকম পদের কঠিনতা বের করা হয় সেটাকে বলবো কঠিন মানের পদ বা অভিক্ষা বা প্রশ্ন। ওকে, দেখো পদের অপশনের উপর ভিত্তি করে পদের কঠিনতার মান ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন কোনো পদে বিকল্প উত্তরের সংখ্যা 2, 3, 4, 5 এমনকি বেশি উত্তর হতে পারে, আবার নাও থাকতে পারে। যেমন রচনা লিখনে কিন্তু কোনো অপশন থাকে না। যেমন সত্যবৃত্তের আনবাবার ক্ষেত্রে অপশন সংখ্যা কত? 2। ABC হলে 3। আমরা যেটা অভ্যস্ত ক খ গ ঘ উম না, ক খ গ ঘ এখানে কি থাকে? সাধারণত 4টে থাকে, এখন হলো 5টা থাকে। এখন একটু মানে জটিল বা কঠিন করে দিয়েছে, তো এরকম হলে হতে পারে। তো এর উপর ভিত্তি করে কোন প্রশ্নের মান কেমন কঠিন হওয়া উচিত সেটা কিন্তু নির্ণয় করা যায়। পরে আমি দিয়ে দিয়েছি যে সকল পদ একই মানের নেওয়া ঠিক না, সহজ কঠিন সকল পদ থাকা উচিত, তাহলে গড় মান নিশ্চিত হবে। তাহলে সবগুলোই আবার একই মানের পদ নিলাম, মনে করো যে 0.5 মাত্রা নিলাম মাঝারি মানের, তাও কিন্তু ঠিক না। তাহলে অবশ্যই আমাদের 0.5 যদি গড় করতে চাই তাহলে মনে করো 3 থেকে শুরু করলাম আর 0.8 গিয়ে শেষ করলাম। মানে কিছুক্ষণ আগে যদি আমরা ফিরে তাকাই যে মধ্যম মানেরটা, তাহলে তুমি 0.2 থেকে শুরু করে 0.79 পর্যন্ত নাও, এনাফ কিন্তু। তাহলে কিন্তু দুর্বল ছাত্রের জন্য ভালো, কঠিন ছাত্রের জন্য কিন্তু ভালো, কোনো সমস্যা কিন্তু হবে না। তাহলে আমরা গড় মান কত পাবো? ওই গড় মান দেখবা যে 0.5 মতো হয়ে গেল। তাহলে যদি ভালো মন্দ মিশিয়ে আমরা নিই, এটাই হলো সবচেয়ে একটা ভালো মানের অভিক্ষা হবে। ওকে, দেখো যে যদি বিকল্প উত্তর সংখ্যা 2 থাকে তাহলে কেমন প্রশ্নপত্র বানাবো? 0.75 মানে সহজ মানের, 3 থাকলে 0.67, 4 থাকলে 0.62, 5 থাকলে এত, আর 0 যদি থাকে রচনা লিখনের ক্ষেত্রে 0.50। তাহলে এরকম পদের মান তৈরি করা খুব হলো জরুরি। দেখো পদের কঠিনতা নির্ণয়ের পদ্ধতি সমূহ, যে পদের কঠিনতা নির্ণয়ের 3টি পদ্ধতি আছে। এনি অ্যান্টাসির কথা এটা, তিনি 3টি পদ্ধতির কথা উল্লেখ করছেন: সাফল্যের হার, সমব্যবধান স্কেল, অভিক্ষা সাফল্যাঙ্কের বন্টন। তো দেখো যে এই 3টে বিষয়ে আমরা এখন আলোচনা করার চেষ্টা করি। যে সাফল্যের হার, যে অভিক্ষা প্রণয়নের ক্ষেত্রে শতকরা কতজন ব্যক্তি পদটি সঠিক উত্তর দিতে পেরেছে তার উপর পদের কঠিনতা নির্ভর করে। তাহলে কিছুক্ষণ আগে আমরা যে জিনিসটা হলো বলেছিলাম যে পদ যত সহজ হবে সাফল্যের হার তত বেশি হবে। নমুনার 70% সঠিক উত্তর অর্থাৎ পি এর মান 0.70 এর অর্থ হলো পদগুলো সহজ ছিল, আর নমুনার 15% সঠিক উত্তর বা পি এর মান 0.15 এর অর্থ হলো পদগুলো কঠিন ছিল। এই জিনিসগুলো তো আমরা কিছুক্ষণ আগেই কিন্তু জানলাম যে পি এর মানের উপর ভিত্তি করে আমরা কিন্তু সহজেই বের করতে পারি কোনটা পদ সহজ ছিল আর কোন পদ বা প্রশ্নপত্রগুলো কঠিন ছিল। যে পদগুলো এমনভাবে সাজানো উচিত যে প্রশ্নপত্রে প্রথমে সহজ পদ এবং ক্রমান্বয়ে কঠিন পদ থাকা উচিত। এই কথা আমি আরো আগে বলেছি যে প্রথমে কঠিন পদ কিছুতেই দেওয়া যাবে না, প্রথমে সহজ পদ এবং আস্তে আস্তে কঠিন পদগুলো দিতে হবে। পদ এরূপ হলে শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ে এবং ক্ষমতার বাহিরের পদের পিছনে অনর্থক সময় এবং শ্রম ব্যয় করতে হয় না। তাহলে কি আত্মবিশ্বাস একটা বড় ব্যাপার, কারণ প্রথমের ভুল হলে পরে আরো ভুল কিন্তু হবে, আর প্রথমে যদি তুমি সঠিক করতে পারো দেখবা যে আরো কঠিন প্রশ্ন কষ্ট হলে যদি তুমি সঠিক করতে পারবা। তাহলে সময় কম লাগবে এবং শ্রমও কম দিতে হয়, সঠিক সময়ে কিন্তু পরীক্ষা শেষ করা যায়। কিন্তু যদি প্রথমে যদি কঠিন শব্দ থাকে উল্টো কিন্তু ব্যাপারটা হয়ে যেতে পারে। দেখো পদের কঠিনতা বিশ্লেষণের কারণ হলো অনুপযোগী পদ পরিহার করা। তাহলে আমরা কি যে পদগুলো ভালো নয়, অনুপযোগী, উন্নত মানের, দুর্বল, সেগুলোকে বাদ দিতে হবে। তো কোনো পদের উত্তর যদি কেউ দিতে না পারে তবে সেই পদ ব্যবহার করার কোনো দরকারই নাই। কেউ অ্যান্সার দিতে পারলো না, এতই কঠিন এতই জটিল, এর কোনো দরকার আবার নাই। আবার দেখো কোনো পদের উত্তর যদি আবার সবাই দিতে পারে সেই পদ ব্যবহারের কোনো দরকার হয় না। তাহলে পি এর মান 0 হওয়ারও কোনো মানে হয় না। পি এর মান 1, পি এর মান 1 মানে সহজ পদ,
এরকম পদ হওয়ার দরকার হয় না যে সবাই অ্যান্সার দিতে পারে, পি এর মান 0 যে কেউ অ্যান্সার দিতে পারলো না, তাহলে এই ধরনের পদেরও কিন্তু দরকার নাই। এখানে ব্যক্তি থেকে ব্যক্তির পার্থক্য নির্ণয় করা সম্ভব হয় না। যদি 50% সঠিক উত্তর হয়, পি এর মান যদি কি হয়, পদের কঠিনতা যদি 0.50 হয়, তবে সেই পদের বিভূতিকরণ ক্ষমতা সবচাইতে বেশি হয়। তো ধরা যাক কোনো পরীক্ষায় 100 জন ব্যক্তির মধ্যে 50 জন পাস 50 জন ফেল হলো, তবে বিভূতিকরণের মাত্রা হবে কি 50 গুণন 50 কত 2500। 50 জন পাস 50 জন ফেল, তাহলে 50 গুণন 50 কত 2500। 70 জন পাস 30 জন ফেল, তাহলে 3 সাথে 21 2100। 90 জন পাস 10 জন ফেল, তাহলে কত 900। তাহলে সর্বোচ্চ কোথায় বেশি আছে, এখানে 2500, এখানে 2100, এখানে হলো 900। তো যেখানে যেখানে দেখা যাবে যে সবচেয়ে গুণফল বেশি হয়, যেখানে গুণফল সবচেয়ে বেশি হয় সেই জিনিসটাকে আমাদের নিতে হবে। যেমন 50/50 মানে 50 জন পাস 50 জন ফেল, 50/100। তো এটাই হবে সবচেয়ে আমাদের ভালো হলো একটা পদ। তো পদের গূঢ়তার মাত্রা 50 হওয়া উচিত। ওকে, তাহলে এটা ব্যক্তিদের মধ্যে পার্থক্য করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এগুলো আগামী দিন পড়বো, সমাধান স্কেল এগুলো আগামী দিন পড়বো, কোনো চিন্তা নাই। আমি বাদ দিয়ে যাচ্ছি, সময় একদম শেষ হয়ে গেছে। তো দেখো যে আমরা আজকে কি জানলাম, ক্লাস শেষে পদ বিশ্লেষণ এর সংজ্ঞা, পদ বিশ্লেষণের উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, সীমাবদ্ধতা, পদের কঠিনতা আমরা জেনেছি। আমরা শুরু করছি এবার পদের কঠিনতা নির্ণয়ের পদ্ধতি সমূহ। এই পদ্ধতি সমূহের মধ্যে আমরা শুধু একটা আলোচনা করলাম, বাকিগুলো আমরা আগামী দিন আলোচনা করব। কারণ জানো যে তোমাদের 40 মিনিটের ক্লাস, আর এখানেও কিছু কারিগরি ব্যাপার আছে যে 40 মিনিটের মধ্যে ক্লাসটা শেষ করে দিতে হয়, তাছাড়া কিন্তু সম্ভব হয় না, অটো অফ হয়ে যায়। তো এই নিচের জিনিসগুলো আমরা আগামী দিন পড়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা আমাকে করতে পারো। প্রশ্ন করার একমাত্র মাধ্যম, একমাত্র না কয়েক মাধ্যমে করতে পারো। প্রথমত ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডির মাধ্যমে। দ্বিতীয়ত আমাকে চিঠি লিখতে পারো, প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। তৃতীয়ত তোমার স্যারের কাছ থেকে, স্যারের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর জানি না যে জাতীয় ইউনিভার্সিটি তোমাদের জন্য কোনো সুযোগ রাখবে কিনা টিচারদের সাথে যোগাযোগ করার জন্য। তো তোমাদের আমি বইগুলো, এই বইগুলো পড়তে পারো, এই বইগুলো তোমাদের বেশ কাজে লাগবে। বাংলা বই, তার মধ্যে এটাই তোমাদের সিলেবাসে আছে। আর সিলেবাসের বাইরে প্রত্যয় নামে একটা পাবলিকেশনসের একটা বই আছে, সেটাও তোমরা ইচ্ছে করলে দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ থেকে আমার সাথে ছিলা, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তোমরা ক্লাসটা খুব উপভোগ করেছো। আশা করি আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সবাইকে ভালো রাখো। টাটা।